আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব মাইটোসিসের যে 5টি পর্যায় আছে, 5টি পর্যায়ে প্রথম 2টি অথবা প্রথম 3টি। 5টি পর্যায়ে একদিনে আমাদের পক্ষে পড়া সম্ভব হবে না, সেজন্য আমরা প্রথম 2টি অথবা প্রথম 3টি সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো শুরু করে দিই। মাইটোসিসের যে পর্যায়গুলি আছে, আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম আগে। তো আজকে আমরা পড়ব ক্যারিওকাইনেসিস থেকে। ক্যারিওকাইনেসিস কাকে বলে? এর আগেই আমরা জেনেছি মাইটোসিসের বিভাজনটা হয় দুইটা ধাপে, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটি হচ্ছে সাইটোকাইনেসিস। তো মাইটোসিসের পর্যায়গুলির মধ্যে যে নিউক্লিয়াসের বিভাজনটা আছে, অর্থাৎ কোষের যে নিউক্লিয়াসের বিভাজন আছে, সেই নিউক্লিয়াসের বিভাজনটাকেই বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তো দেখো, ক্যারিওকাইনেসিস বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। ধাপগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই সম্পর্কে মানে এই পর্যন্ত আমি অবশ্য ক্লাসে বলে দিয়েছিলাম। তো আমরা আজকে এখন প্রোফেজ সম্পর্কে বলবো। এখানে দেখো অনেকগুলি ছবি আছে, 1 2 3 4 5 6, এখানে মোট 6টা ছবি আছে। দেখো, তো 6টা ছবির মধ্যে একটু খেয়াল করে দেখো যে এটা দেওয়া আছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ। অর্থাৎ এই প্রথম 3টা 1 2 3, এই প্রথম 3টা হচ্ছে উদ্ভিদ কোষে কীভাবে প্রোফেজ পর্যায়টি সম্পন্ন হয়, আর নিচের 3টি ছবি হচ্ছে প্রাণী কোষে কীভাবে প্রোফেজ পর্যায়টি সম্পন্ন হয়। আমাদেরকে যে কোনো একটা পড়লেই হবে, হয় আমরা পড়া তো একই, ছবি আঁকার ক্ষেত্রে হয় তুমি উদ্ভিদ কোষ আঁকবে, নয় প্রাণী কোষ আঁকবে, যে কোনো একটা। কিন্তু তুমি এখান থেকে একটা আঁকবে, এখান থেকে একটা আঁকবে, সেটা হবে না। তুমি যদি চিন্তা করো যে না আমি উদ্ভিদ কোষই আঁকবো, তাহলে প্রথম 3টা এঁকে দিলেই হবে। আর যদি মনে হয় যে না প্রাণী কোষ আঁকবে, তো সেক্ষেত্রে নিচের 3টা আঁকলেই হয়ে যাবে। আচ্ছা, এখন প্রোফেজ পর্যায়টা আসি। এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কোষে নিম্নলিখিত পরিবর্তন ঘটে বা ঘটনাবলী ঘটে। দেখো, মাতৃকোষে কী কী আছে? এটা হচ্ছে একটা কোষ, কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে? নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার পর্দা থাকে, তারপর ক্রোমাটিন, যে সুতার মতো পেঁচানো জিনিসগুলো আছে সেটা হচ্ছে ক্রোমাটিন থাকে। আর হচ্ছে কোষ, নিউক্লিয়াসের বাইরে কিন্তু কোষের ভিতরে ফোটা ফোটা যে দাগগুলি আছে সেগুলি হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ এটা হচ্ছে মাতৃকোষের গঠন। তারপরে এই যে সুতার মতো জিনিসগুলি আছে, এই মাঝখানে চিত্রে চলে আসো। প্রথম অবস্থা, মাতৃকোষ যখন বিভাজিত হতে থাকে তখন প্রথম অবস্থায় কি হয়? এই যে সুতার মতো ক্রোমাটিন তন্তুগুলি আছে, ক্রোমাটিন তন্তুগুলো তখন ভেঙে যায়, ভেঙে জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় বলতে আমি তোমাদের যদি এখানে দেখাই, আমি বাইরের কোষটা না এঁকে, যেহেতু বাইরের কোষটা দেখো, উদ্ভিদ কোষে হচ্ছে এরকম, আর প্রাণী কোষে হচ্ছে, উদ্ভিদ কোষে এইরকম, প্রাণী কোষে এইরকম। তো আমি ভিতরেরটা আঁকবো, শুধু বাইরেরটা না এঁকে ভিতরেরটা দেখো কীরকম। ভিতরে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এভাবে সুতার মতো পেঁচানো কিছু জিনিস থাকে। এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এই ক্রোমাটিন তন্তু পরবর্তীতে গিয়ে ফেটে যাবে। নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু পরবর্তীতে গিয়ে ফেটে যাবে, এরকম করে ফেটে যাবে। দেখো, এরকম করে থাকবে, বুঝতে পারছো? তারপর এটা হয়ে যাবে তখন ক্রোমাটিড। এটা দেখো, এখানে হচ্ছে আমি বলেছি ক্রোমাটিন, আর যখন এটা ভেঙে হয়ে যাবে এটা ক্রোমাটিড হয়ে যাবে, এটা ভেঙে। তারপরে এই পর্যায়টা তখন আবার ভাগ হবে, মানে আবার বিভাজিত হয়ে কি হবে? এটা তো তোমার নিউক্লিয়াসটা, এর মধ্যে নিউক্লিওলাসটাও আছে। তারপরে এই ক্রোমোজোমগুলো মাঝখানে একটা করে, এখানে এক ধরনের রশ্মি তৈরি হবে। প্রাণী কোষের ক্ষেত্রে এটা হয়, রশ্মির নাম হচ্ছে অ্যাস্টার রশ্মি। এই অ্যাস্টার রশ্মির প্রভাবে এখানে সেন্ট্রিওল তৈরি হয়, আর ক্রোমোজোমগুলো মাঝখানে এরকম হয়ে যায়। মাঝখানে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থেকে এই যে ক্রোমাটিডগুলো, এই ক্রোমাটিডগুলো দুই পাশে ছড়িয়ে পড়ে।
এই যে এখন এটা হয়ে গেল ক্রোমোজোম। এখন এটা হয়ে গেল ক্রোমোজোম। দেখো জটিলের ভাষায় আসি। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, এক্ষেত্রে কোষের নিউক্লিয়াসটি বড় হয়ে যায় পানি বিয়োজনের ফলে, অর্থাৎ পানি বের করে দেয়, কোষ থেকে পানি বের করে দেয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশের সৃষ্টি হয়। দেখো নিউক্লিয়ার জালিকা হচ্ছে এই যে বাইরের যে আবরণটা আছে, এই আবরণটা হচ্ছে নিউক্লিয়ার জালিকা, যেটা নিউক্লিয়ার পর্দা বলা যায়। এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এই যে দেখো আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়েছে। এরপর যাকে ক্রোমোজোম বলা হচ্ছে, এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এই যে দেখো এগুলো হচ্ছে একটা ক্রোমাটিড, আর এই পুরোটা হচ্ছে, এখানে দেখো পুরোটা হচ্ছে ক্রোমোজোম, কিন্তু আলাদা আলাদা করে আমি তোমাদেরকে এভাবে বুঝাই। এটা হচ্ছে সেন্ট্রোজোম, এটা যদি সেন্ট্রোজোম হয়, এটা হচ্ছে সেন্ট্রোজোম, এ পাশে হচ্ছে একটা ক্রোমাটিড, এই পাশে হচ্ছে একটা ক্রোমাটিড, তাহলে এটা হচ্ছে ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড, কিন্তু পুরোটা মিলে হচ্ছে ক্রোমোজোম। এই পুরোটা মিলে হচ্ছে ক্রোমোজোম। দেখো এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। দেখো ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, দুটি ক্রোমাটিড গঠন করেছে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত হয়। দেখো এটা সেন্ট্রোমিয়ার নামক বা সেন্ট্রোজোম নামক একটি বিন্দুতে যুক্ত হয়। বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফেজ পর্যায়। এরপরে আসি প্রোমেটাফেজে। দেখো প্রোমেটাফেজ ধাপটি, প্রোফেজ পর্যায়টি বলেছি কিন্তু এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। দেখো সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। আর মেটাফেজ হচ্ছে ধাপটি স্বল্পস্থায়ী, মানে অল্প সময় থাকে এই ধাপটি। এই ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার পর্দা, এই যে দেখো এখানে তোমাদের দেখিয়েছে, এখানে তোমাদের ফোটা ফোটা দিয়ে দেখিয়েছে নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নিউক্লিওলাসটাও কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে দেখো হালকা করে ঝাপসা করে দেখিয়েছে নিউক্লিওলাসটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলি তন্তুর আবির্ভাব ঘটে। আচ্ছা, আমি এটা তোমাদেরকে এখানে দেখাই। উত্তর মেরু, তাহলে এখানে একটা মেরু, এখানে একটা মেরু, এটা আমরা ধরেই নিলাম। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে কিছু তন্তুর আবির্ভাব ঘটে। আমি কলম দিয়ে আঁকছি, কিন্তু তোমরা কিন্তু কখনো কলম দিয়ে আঁকবে না, তোমরা ছবি আঁকবে পেন্সিল দিয়ে। আর এর মধ্যে নিউক্লিওলাসটা থাকে, যেটা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যাবে। আর এই যে দেখো প্রোফেজ পর্যায়ে যে ক্রোমোজোমগুলি তৈরি হয়েছে, ক্রোমোজোমগুলি এটার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, ঝুলে থাকবে, ক্রোমোজোমগুলি এর মধ্যে ঝুলে থাকবে। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে একটা মেরু, আর এই যে গোলটা আমি দিয়েছি ফটাফট মানে ডট ডট দিয়ে, এই ডট ডট অর্থাৎ নিউক্লিয়ার যে পর্দাটা থাকে সেই পর্দাটা বিলুপ্ত, মানে চলে যাচ্ছে, নিউক্লিওলাসটাও আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এগুলি হচ্ছে ক্রোমোজোম, এগুলি হচ্ছে ক্রোমোজোম। তাহলে এখন দেখো এটা আমি এঁকেছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে কী হবে? প্রাণী কোষের ক্ষেত্রে সেম কাজটাই হবে, ধীরে ধীরে এই পর্দাটা, এই যে নিউক্লিওলাসের যে পর্দাটা আছে সেই পর্দাটা বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু এখানে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়, অর্থাৎ স্পার্কেল হয়, যেটা পরবর্তীতে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম তৈরিতে সাহায্য করে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার সৃষ্টিতে সাহায্য করে। প্রত্যেকটার মধ্যে একটা করে ক্রোমোজোম থাকে, প্রত্যেকটার মধ্যে একটা করে ক্রোমোজোম অবস্থান করে।
নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলি তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে। মাকু মানে হচ্ছে এই যে এইরকম, এই যে চোখা, দুই পাশে চোখা, উপরে নিচে, এটাই হচ্ছে মাকুর আকৃতি। মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। এটা তোমরা বিজিএসে পেতে পারো। এই যে মাঝখানে ঠিক মাঝ বরাবর যে অংশটা আছে, এই স্পিন্ডল যন্ত্রের যে মাঝ বরাবর যে অংশটা আছে সেটাকেই বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। প্রাণীকোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে। দেখো এই যে সেন্ট্রিওল দুটি চারপাশে, দেখো এটা এখানেও সেন্ট্রিওল ছিল, এখানেও সেন্ট্রিওল ছিল, কিন্তু এখানে সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতেই স্পিন্ডল তন্তু গঠন করে। এই যে দেখো এটাও কিন্তু অনেক মাকুর মতো, কিন্তু এখানে যেমন চোখা করে দেখিয়েছে, এখানে সেভাবে দেখায়নি, কিন্তু এটাও মাকুর মতো। এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। এই যে দেখো এই তন্তুগুলি যে একসাথে যুক্ত হয়ে আছে, ঝুলে আছে ক্রোমোজোমগুলি যেখানে, সেই যন্ত্রটাকেই বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। তো তোমরা যতবার না বুঝবে, ভিডিও ক্লাস দেওয়ার একটা বেনিফিট হচ্ছে যে যতক্ষণ তোমরা না বুঝবে ততক্ষণ তোমরা টেনে টেনে দেখতে পারবে, পিছনে ব্যাকে বারবার গিয়ে গিয়ে দেখতে পারবে। তো তোমরা যেখানেই না বুঝবে সেখানেই বারবার দেখে নিবে। আর আমি তো কালকে জুম ক্লাস নিবই, একই পড়া নিব, সেখানেও তো আমি আবার পড়াবো। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো আমাকে বলবে, আমি চেষ্টা করব আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যে। তবে একটাই রিকোয়েস্ট, দিনের পড়া দিনে শেষ করবে আর বারবার রিপিট করে করে ভিডিও ক্লাসগুলো দেখবে। আল্লাহ হাফেজ।